আজকের এই ডিপ ড্রাইভে আমরা একটু বোঝার চেষ্টা করব ডি-ডলারাইজেশন বা মার্কিন ডলারের প্রভাব কমার যে ব্যাপারটা নিয়ে এত কথা হচ্ছে সেটা আসলে কতটা সত্যি। মানে এটা কি আসলেই খুব দ্রুত ঘটছে? হ্যাঁ, এই প্রশ্নটা এখন অনেকের মনেই। আমাদের হাতে যে সোর্সগুলো আছে সেগুলো কিন্তু নানা দিক তুলে ধরছে, এর কারণ, ইতিহাস, এখন কি হচ্ছে, ভবিষ্যতে কি হতে পারে। ঠিক। আমাদের লক্ষ্য হবে বোঝা যে কেন দেশগুলো ডলার থেকে সরে আসতে চাইছে, আর বাধাগুলোই বা কি। সত্যি কি ডলারের রাজত্ব শেষের মুখে? দেখুন, ডলারের এই যে বিশ্বজোড়া আধিপত্য, এর শুরুটা কিন্তু বেশ ঐতিহাসিক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, ধরুন 1944 সালে ব্রেটন উডস চুক্তি হল। হ্যাঁ, ব্রেটন উডস। ওই চুক্তিতে বিভিন্ন দেশের মুদ্রাকে ডলারের সাথে আর ডলারকে সোনার সাথে একটা নির্দিষ্ট হারে বেঁধে দেওয়া হয়েছিল। এটা একটা স্থিতিশীল অবস্থা এনেছিল। আর পেট্রো ডলার, ওটার কি ভূমিকা ছিল? ঠিক পয়েন্ট। এরপর এলো পেট্রো ডলার ব্যবস্থা। 70 দশকে বিশেষ করে সৌদি আরবের সাথে আমেরিকার একটা বোঝাপড়া হয় যে আন্তর্জাতিক বাজারে তেলের কেনাবেচাটা হবে মূলত ডলারে। আচ্ছা, তার মানে তেল কিনতে গেলেই ডলার লাগবে। একদম। এই দুটো জিনিস, ব্রেটন উডস আর পেট্রো ডলার, ডলারের জন্য একটা এনর্মাস চাহিদা তৈরি করে দিল। একটা বিশাল নেটওয়ার্ক, বুঝলেন, যা ভাঙা কঠিন। বুঝলাম। কিন্তু এত বছর পর এখন কেন এই ডি-ডলারাইজেশনের আলোচনাটা এত জোরালো হয়ে উঠল? কোনো বিশেষ কারণ, হঠাৎ করে? একটা বড় কারণ অবশ্যই আছে। 2022 সালে ওই যে ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার প্রায় $300 বিলিয়ন রিজার্ভ পশ্চিমা দেশগুলো জব্দ করল। হ্যাঁ, সেটা তো বিরাট ঘটনা ছিল। ওটাই, ওই ঘটনাটা অনেক দেশের চোখ খুলে দিয়েছে। তারা বুঝতে পারল যে ডলার নির্ভর সম্পদ আসলে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার হতে পারে, যে কোনো সময় আটকে যেতে পারে। তার মানে একটা আস্থার সংকট তৈরি হয়েছে। কিছুটা তো বটেই। এর সাথে যোগ করুন ভূ-রাজনৈতিক টেনশন। ধরুন আমেরিকা চীন রেষারেষি, বিভিন্ন আঞ্চলিক বাণিজ্য জোটের শক্তিশালী হওয়া, এগুলো একটা কারণ। অর্থনৈতিক কারণও কি আছে? যেমন আমেরিকার নিজের অর্থনীতি। অবশ্যই। আমেরিকার জাতীয় ঋণও দেখুন, $34 ট্রিলিয়ন ছাড়িয়ে গেছে। সাথে মুদ্রাস্ফীতির চিন্তা তো আছেই। এই সব মিলিয়ে ডলারের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিয়ে একটা প্রশ্ন তৈরি হচ্ছে বইকি। আচ্ছা, তাহলে একদিকে ভূরাজনৈতিক ঝুঁকি, অন্যদিকে অর্থনৈতিক উদ্বেগ, দুটোই দেশগুলোকে ডলারের বাইরে তাকাতে বাধ্য করছে। তো বাস্তবে এর প্রভাব কতটা দেখা যাচ্ছে? যেমন ধরুন রিজার্ভে। হ্যাঁ, রিজার্ভের ডেটা দেখলে একটা স্পষ্ট ট্রেন্ড বোঝা যায়। ধরুন 2001 সালে বিশ্ব রিজার্ভের 70%-এরও বেশি ছিল ডলারে। 70% বেশি? অনেক তো। হ্যাঁ, কিন্তু এখন 2024-এ এসে সেটা নেমে এসেছে প্রায় 57-59%। এটা কিন্তু একটা সিগনিফিকেন্ট ড্রপ, যদিও রাতারাতি হয়নি। তার মানে অন্য কিছু সেই জায়গাটা নিচ্ছে। কিসে ঝুঁকছে দেশগুলো? একটা বড় ঝোঁক দেখা যাচ্ছে সোনার দিকে। কেন্দ্রীয় ব্যাংকগুলো প্রচুর সোনা কিনছে। গত 3 বছর ধরে বছরে 1000 টনের বেশি করে কিনছে। 1000 টন প্রতি বছর? হ্যাঁ, সোনাকে এখন একটা নিরাপদ আর রাজনৈতিকভাবে নিরপেক্ষ সম্পদ মনে করা হচ্ছে। রিজার্ভের প্রায় 19% এখন সোনা। ইন্টারেস্টিং। সোনা ছাড়া অন্য মুদ্রা, ইউরো বা ধরুন চীনের ইউয়ান? ইউরোর শেয়ার মোটামুটি 20%-এর কাছাকাছি আছে। চীনের ইউয়ানও বাড়ছে, তবে খুব ধীরে। এখন মনে হয় 2.2% মতো। ইউয়ানের বৃদ্ধিটা এত ধীর কেন? চীনের অর্থনীতি তো এত বড়। ইউয়ানের ক্ষেত্রে কিছু নিজস্ব সমস্যা আছে, যেমন ধরুন ওদের ক্যাপিটাল কন্ট্রোল, টাকা ইচ্ছে মতো দেশের বাইরে আনা নেওয়ার ওপর কড়াকড়ি। এটা আন্তর্জাতিক মুদ্রার জন্য একটা বাধা। আর ইউরো? ইউরোর ক্ষেত্রে আবার ইউরোজোনের দেশগুলোর মধ্যে অর্থনৈতিক নীতি বা ধরুন বন্ড মার্কেটের মতো জায়গায় পুরোপুরি একতা এখনো আসেনি। তবে হ্যাঁ, অস্ট্রেলিয়ান ডলার, ক্যানাডিয়ান ডলার এই ধরনের মুদ্রার দিকে নজর বাড়ছে। আর বিকল্প লেনদেন ব্যবস্থা সুইফটের বাইরে? সেটাও একটা গুরুত্বপূর্ণ দিক। সুইফট তো জানেন, আন্তর্জাতিক লেনদেনের প্রধান মাধ্যম। এর বিকল্প হিসেবে চীন তৈরি করছে CIPS, রাশিয়া এনেছে SPFS। এগুলো কি সুইফটের জায়গা নিতে পারবে? এখনই হয়তো না। এগুলোর প্রযুক্তিগত দিক এবং বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা তৈরি হতে সময় লাগবে, তবে চেষ্টা চলছে। আর ব্রিক্স দেশগুলোও কিন্তু নিজেদের মধ্যে লেনদেনে স্থানীয় মুদ্রা ব্যবহার বাড়াচ্ছে। ডলারের ব্যবহার ওখানে 1/3 কমে গেছে।
হুম, অনেকগুলো চেষ্টা চলছে দেখা যাচ্ছে, কিন্তু উল্টো দিকে ডলারকে সরানো কি এত সহজ? এর নিজের শক্তি তো কম নয়। একদমই না। ডলারের কিছু মৌলিক সুবিধা আছে যা অন্য কারও নেই। প্রথমত, আমেরিকার পুঁজিবাজার। এটা বিশাল, গভীর আর খুব সহজে এখানে লেনদেন করা যায়, মানে লিকুইডিটি অনেক বেশি। আচ্ছা। দ্বিতীয়ত, আমেরিকার আইনি ব্যবস্থা, মানে তুলনামূলকভাবে এটাকে নিরাপদ মনে করা হয়। আর সবচেয়ে বড় কথা, আন্তর্জাতিক বাণিজ্যের একটা বিশাল অংশ আর দৈনিক মুদ্রা লেনদেনের প্রায় ৮৮% এখনও ডলারে হয়। ৮৮%? আর প্রায় পুরোটাই তো। হ্যাঁ, একে বলে ইনকামবেন্সি অ্যাডভান্টেজ, মানে আগে থেকে জেকে বসার সুবিধা। এই মুহূর্তে ডলারের মতো শক্তিশালী, নির্ভরযোগ্য আর সহজলভ্য কোনো একক বিকল্প কিন্তু নেই। ওই যে বললেন সিপস বা এসপিএফএস, ওগুলো তাহলে এখনই বড় চ্যালেঞ্জ নয়? এখনই নয়, প্রযুক্তি আর গ্রহণযোগ্যতা দুটোই বাড়াতে হবে। তাছাড়া একটা বড় ঝুঁকি হল অর্থনৈতিক অস্থিরতা, মানে হঠাৎ করে ডলার থেকে সরে গেলে বিশ্ব অর্থনীতিতে একটা ধাক্কা লাগতে পারে। আর আমেরিকার নিজের দিক থেকে কোনো বাধা আসার সম্ভাবনা? সেটাও একটা ফ্যাক্টর। আমেরিকা তো চাইবে না তার ডলারের আধিপত্য কমুক। ধরুন, বাণিজ্য শুল্ক বা অন্য কোনো চাপ তৈরি করার চেষ্টা হতে পারে, যেমনটা ট্রাম্পের সময় আমরা শুল্ক যুদ্ধের একটা ইঙ্গিত দেখেছিলাম। বুঝলাম। তাহলে পরিস্থিতিটা বেশ জটিল। একদিকে পরিবর্তনের হাওয়া, অন্যদিকে ডলারের গভীর শিকড়। সব মিলিয়ে তাহলে কি বলা যায়? ডি-ডলারাইজেশন কি হচ্ছে নাকি হচ্ছে না? হচ্ছে, তবে খুব ধীর গতিতে। মানে ২০২৫ সালের মধ্যে খুব নাটকীয় কিছু ঘটে যাওয়ার সম্ভাবনা কম। ডলার এখনও গুরুত্বপূর্ণ থাকবে, হয়তো আগের মতো একছত্র অধিপতি থাকবে না। তাহলে ভবিষ্যৎটা কেমন? আমরা সম্ভবত একটা মাল্টিপোলার বা বহুধ্রুবীয় মুদ্রা ব্যবস্থার দিকে এগোচ্ছি, যেখানে ডলার থাকবে কিন্তু তার পাশাপাশি ইউরো, ইউয়ান, সোনা, এমনকি বিভিন্ন আঞ্চলিক মুদ্রার গুরুত্বও বাড়বে। দেশগুলো এখন মনে হচ্ছে শুধু আর্থিক সুবিধার চেয়ে আর্থিক স্থিতিশীলতা আর ভূ-রাজনৈতিক নিরাপত্তাকে বেশি গুরুত্ব দিচ্ছে। আলোচনাটা সত্যিই খুব গভীর হলো। ডলার সিস্টেমের এই যে একটা জড়তা আর কোনো সুস্পষ্ট বিকল্পের অভাব, এই দুটো জিনিস তো আমরা দেখলাম। কিন্তু একটা শেষ প্রশ্ন মনে আসছে। ধরুন এমন কোনো অপ্রত্যাশিত ঘটনা, হতে পারে সেটা বড় কোনো ভূ-রাজনৈতিক সংকট, বা ধরুন সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি বা সিবিডিসি এর মতো কোনো নতুন প্রযুক্তি যদি খুব দ্রুত ছড়িয়ে পড়ে, এগুলো কি এই ধীর গতির ডি-ডলারাইজেশন প্রক্রিয়াকে হঠাৎ করে গতি দিয়ে দিতে পারে? বিশ্ব আর্থিক ব্যবস্থাকে কি দ্রুত বদলে দিতে পারে? এটা নিয়ে কিন্তু ভাবার সুযোগ রইল।